আমার চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের শুরু করতে চলেছি তোমাদের পাঠ্য বইয়ের প্রথম কবিতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নাম সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। তাই লিখি আমি আজকের পাঠ, সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র লিখেছেন কে? সুনির্মল বসু। এইভাবে উচ্চারণ করলে বানানটা ভুল হবে না, সুনির্মল বসু। আমি প্রতিবারের মতো তোমাদের বলি যে বিষয়ে যাওয়ার আগে অবশ্যই কবির সম্পর্কে, অর্থাৎ কবিতা যাওয়ার আগে কবির সম্পর্কে একটু জানতে হবে। আমাদের জানবো সুনির্মল বসু জন্মগ্রহণ করেছিলেন 1902 সালে এবং মৃত্যু হয়েছিল 1957 সালে। তাহলে তিনি বেঁচেছিলেন কত বছর? প্রায় 55 বছর বেঁচেছিলেন। এই 55 বছর বয়সে তিনি প্রথম যে বইটা লিখেছিলেন, কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে হাওয়াই দোলা। দ্বিতীয় বই লিখেছিলেন ছন্দের টুংটাং এবং অন্যান্য যে বইগুলো লিখেছিলেন হইচই, এইগুলো। সেই জন্য যিনি আমাদের জন্য এত সুন্দর কবিতা উপহার দিয়েছেন, সবার আমি ছাত্র বলো বা এই ধরনের কবিতাগুলো, তাকে অবশ্যই শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ করতেই হয়। তা এবার চলে যাচ্ছি কবিতার অভ্যন্তরে। কবিতার নাম কি রয়েছে? সবার আমি ছাত্র। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে সবার আমি ছাত্র এখানে কোন ছাত্রের কথা বলছে, বা এখানে বলছে সবার আমি ছাত্র, সবাই কে? এটা কিন্তু জানতে হবে। এখানে ছাত্র হচ্ছে কবি স্বয়ং নিজে ছাত্র হয়েছেন, এবং সবাই বলতে এই বিশ্ব প্রকৃতির বিভিন্ন জিনিসকে, বিভিন্ন বস্তুকে এখানে কিন্তু সবাই বলা হচ্ছে। একটা ছবি তোমাদের দেখাচ্ছি, লক্ষ্য করো, ভালো করে তো লক্ষ্য করো। এই সেই ছবি দেখতে পাচ্ছ। মনে করো ছাত্র হিসাবে কবি রয়েছেন, বা কবির সাথেই আমরা রয়েছি। আমরা সবাই ছাত্র, আমরা হচ্ছে সবাই ছাত্র। কবিও ছাত্র রয়েছেন, এবং তিনি কিন্তু সবার আমি ছাত্র, অর্থাৎ সকলের কাছ থেকে কিন্তু শিখছেন। সকলে এখানে কে কে? না, বায়ু, পাহাড়, খেলার মাঠ, সূর্য, চাঁদ, সাগর, নদী, মাটি, এগুলোর থেকে কিন্তু কবি ছাত্র হিসাবে শিখছে। তোমরা নিশ্চয়ই জানো, শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে সব কিছু শিখে ফেলে না। সে যখন একটু বড় হয় বা তার জ্ঞান আসে, সে তখন পরিবারের কাছ থেকে শেখে অনেক কিছু, সে বিদ্যালয় থেকে অনেক কিছু শেখে, তার পরিবেশ থেকে অনেক কিছু শেখে। তাহলে একটা শিশু হঠাৎ করে সে শিখে উঠতে পারে না বা সব কিছু জেনে ফেলে না। তার পরিবারের কাছ থেকে, তার স্কুল থেকে, তার বাবা মার কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে সে অনেক কিছু পরপর শিখে ফেলে। ঠিক তেমনি কবিও যখন বড় হয়ে গেল, তখন তার শেখার ইচ্ছা বা শেখার কৌতূহল কিন্তু থেমে থাকলো না। তিনি যত বড় হচ্ছেন ততই কিন্তু তিনি বিশ্ব প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে বিশ্ব প্রকৃতির কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি কিন্তু তার আকাঙ্ক্ষা, তার আশা, তার জানার ইচ্ছা, জানার কৌতূহলগুলো পরিতৃপ্তি ঘটাচ্ছে। যেমন করে দেখালাম, এই ছাত্র কবি সুনির্মল বসু কবি হয়ে, ছাত্র হয়ে তিনি কিন্তু বিশ্ব প্রকৃতির বিভিন্ন মাঝখান থেকে, বিভিন্ন জিনিস থেকে তিনি কিন্তু জ্ঞান আহরণ করছেন। এই জন্য বলছে কবি, প্রথমেই কথা বলছে, আকাশ আমায় শিক্ষা দিল। কবিতাটা এভাবে শুরু হয়েছে, তোমরা পেজটা বার করো। বলছে, সবাই আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। তাহলে কি বলছে? আকাশ আমায় শিক্ষা দিল। আমি কে বলেছি? আমি স্বয়ং কবি সুনির্মল বসু। তিনি ছাত্র হয়ে তিনি শিখছেন আকাশের কাছ থেকে। তিনি আকাশের কাছ থেকে কি শিখছেন? কবি আকাশের কাছ থেকে শিখছেন। কি শিখছেন? না, উদার হতে ভাইরে, উদার হওয়ার ইচ্ছেটা বা উদার হতে হয়, এই শিক্ষাটা কিন্তু আকাশের কাছ থেকে কবি শিখছেন। কারণ আমরা জানি আকাশ বিশাল, বিরাট, দিগন্ত প্রসারিত সেই আকাশ, যার কুল কিনারা নেই। আকাশ যেমন বিরাট বিশাল,
ঠিক তেমনি আমাদের মনটাকেও উদার হতে হবে। কবি আকাশের কাছ থেকে এই শিক্ষাটা নিলেন। তারপর কি বলছে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইল। বায়ু আমরা জানি, বায়ু কিন্তু চিরপ্রবহমান, বায়ু কিন্তু কোনোদিন থেমে থাকে না, বায়ু কিন্তু সবসময় সে কাজ করে যায়, বয়ে চলা তার কাজ, বয়ে চলাই তার কাজ। তাহলে বায়ুর কাছ থেকে কবি শিখলেন যে না, আমাকেও থেমে থাকলে চলবে না, আমাকেও বায়ুর মতো বয়ে যেতে হবে, কর্মী হতে হবে। এই কর্মী হওয়ার মন্ত্র কবি বায়ুর কাছ থেকে পান। ঠিক কবি যেমন পাচ্ছেন, ঠিক আমাদের কাছ থেকে, আমাদেরও উচিত এই বায়ুর কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র আমাদেরও শিখে নেওয়া উচিত। আমরাও কখনো বসে থাকবো না, আমরা সদা সর্বদা কাজের মধ্যে থাকব, ঠিক কি না? পরের লাইন বলছে, পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। আমরা পাহাড় দেখেছি, পাহাড় বিশাল করে দাঁড়িয়ে থাকে, যেন আকাশকে ছুঁয়ে দেবে, এত বড় পাহাড়। কিন্তু এত বড় পাহাড় হয়েও কোনোদিন পাহাড় নিজেকে কখনো বলে না যে আমি বড়, সে চুপচাপ থাকে। বলে কি বলছে, হই যেন ভাই মৌন মহান। তাহলে পাহাড়ের কাছ থেকে শিখছে কবি, ছাত্র হয়ে পাহাড়ের কাছ থেকে কি শিখছে না, পাহাড় খুব বড়, খুব বিশাল, কিন্তু সে কখনো বলে না যে আমি বড়, আমি আকাশকে ছুঁতে পারি, না, এটা বলে না। তাহলে কি শিক্ষা পেলেন কবি? কি পেলেন যে পাহাড় যতই বড় হোক না কেন, সে কখন নিজেকেই বড় বলে না, সে চুপচাপ থাকে। আমরা ঋষি অরবিন্দের একটা বাণী ছোটবেলায় আমি পড়েছিলাম, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, যে তোমার কাজ তুমি মুখ দিয়ে না বলে তোমার কাজের দ্বারা তুমি প্রমাণ করো তুমি বড়। এই জায়গাটা কিন্তু আমাদের সুনির্মল বসু সেই কথাটাই বলছেন, যে পাহাড়ের কাছ থেকে শিখছেন যে পাহাড় এত বড় হয়েছেন, তিনি কখনো বলেন না যে আমি বড়। এই মৌনতার শিক্ষাটা কিন্তু কবি পাহাড়ের কাছ থেকে পেলেন। আর কি বলছে, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। খোলা মাঠ যেমন দিল খোলা থাকে, মানে খোলা মাঠ যেমন চারদিকে খোলামেলা থাকে, আমাদের হৃদয় বা আমাদের মনটাকে আকাশে মাঠের মতো দিল খোলা হতে হবে। এই শিক্ষাটা খোলা মাঠের কাছ থেকে কবি শিখলেন। পরের স্ট্যান্ডার কি বলছে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্নাকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। তাহলে কি বলছে, সূর্য আমায় মন্ত্রণা দেয়। আমরা দেখেছি দিনের বেলা সূর্য ওঠে, সেই সূর্য কখনো কিন্তু তার তেজকে নরম করে না, তার তেজকে কখনো হারিয়ে ফেলে না, তার তেজকে কখনো সে দুর্বল করে না। তেজ কিন্তু সর্বদা চিরন্তন সত্যের মতো সূর্যের মধ্যে সবসময় থাকে। ঠিক তেমনি সূর্যের কাছ থেকে কবি পেলেন কি, আমাদের মনের মধ্যে যে তেজ, সেই তেজ কখনো কিন্তু নিভিয়ে দেওয়া চলবে না। এই শিক্ষাটা কবি সূর্যের কাছ থেকে পেলেন। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। আমরা দেখেছি চাঁদের দিকে তাকালে কখনো কখনো বাচ্চারা কাঁদলে তাকে কোলে নিয়ে বলি, ওই দেখো চাঁদ, চাঁদ কি সুন্দর হাসছে দেখো। চাঁদের দিকে আমরাও সবাই তাকালে আমাদের মনটা কিছুক্ষণের জন্য শান্ত স্নিগ্ধ হয়ে যায়, আমাদের মনটা কত সুন্দর হয়ে যায়। তাহলে কবি এখানে বলছেন যে চাঁদের কাছ থেকে হাসতে হবে। চাঁদকে দেখলে যেমন কত সুন্দর মনে হয়, ঠিক তেমনি আমাদের হাসিটাও কিন্তু মিষ্টি হতে হবে। আমাদের হাসি কিন্তু আবার বিভিন্ন ধরনের হয়। আমরা অনেকেই কিন্তু বাড়িতে বা পরিবেশে থাকতে থাকতে অনেক ধরনের হাসির ব্যাপারটা দেখি, যে মনের মধ্যে তার বিষ রয়েছে, অথচ সে হাসে কিন্তু একটু হাসে, মানে খলনায়কের মতো হাসে, মনের মধ্যে তার বিষ রয়েছে। কিন্তু না, চাঁদের কাছ থেকে কবি শিক্ষা পেলেন যে হাসিটা যেন মিষ্টি হয়, ভেতর থেকে হাসিটা হয় যেন মিষ্টি। এই শিক্ষাটা কবি চাঁদের কাছ থেকে পেলেন। আর কি বলছে, মধুর কথা বলতে। মানুষের সাথে যেন মানুষ যেন মধুরভাবে কথা বলে, কথাটা যেন কপটতা, হিংস্রতা বা পরশ্রী কাতরতা বা মানুষ ঠকানো, এই ধরনের চালাক চতুরির মধ্যে যে কথাবার্তা, এটাকে পরিহার করে মানুষের সাথে যেন একটু ভালো করে মিষ্টি হেসে মধুরভাবে যেন কথা বলে। এই শিক্ষাটা কবি চাঁদের কাছ থেকে পেলেন। এবার কি বলছে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্নাকর। ইঙ্গিতে তার শিখায় সাগর, সাগর হচ্ছে ইঙ্গিতে কি শেখাচ্ছেন, যে আমরা জানি সাগরের মধ্যে মহামূল্যবান রত্ন কিন্তু থাকে, সাগরের গভীরে মহামূল্যবান রত্ন কিন্তু থাকে। ঠিক তেমনি আমাদের অন্তরেও, আমাদের হৃদয়ের মধ্যেও সেই মহামূল্যবান ভালো ভালো জিনিসকে কিন্তু স্থান দিতে হবে। সাগরের মধ্যে যেমন ভালো জিনিস থাকে, ভালো রত্ন থাকে, ঠিক তেমনিও আমাদের মনের মধ্যে, মনের সাগরেও ভালো জিনিস রাখতে হবে।
কবি এই শিক্ষাটা সাগরের কাছ থেকে পেলেন। আচ্ছা, এবার কি বলছে, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে জ্বলতে, এই বেগে চলতে। তাহলে এই যে সাগর নদী, সাগরের কথাটা বললাম আমি। এবার নদী, নদী যেমন চিরপ্রবহমান, আমরা নিশ্চয়ই হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গানটা শুনেছি, ও নদীরে ও নদীরে, এক গান আছে না, ঠিক একটা গান আছে, তা সেই গান, তা সেই গানের সাথে আজকে খুব প্রাসঙ্গিক, যে নদী কিন্তু বয়ে চলে, নদী কিন্তু কখনো থেমে থাকে না, নদী কিন্তু সর্বদা তার কাজটা করে যায়। ঠিক তেমনি আমাদের জীবনও, আমাদের মনটাকেও বা আমাদের কার্যপ্রণালীও সদা সর্বদা যেন কাজের মধ্যে থাকে, থেমে থাকলে চলবে না। এই শিক্ষাটা কবি নদীর কাছ থেকে পেলেন, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার খুব সুন্দর একটা লাইন রয়েছে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। কি সুন্দর লাইন বলছে, মাটির কাছে সহিষ্ণুতা। আমাদের এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ছে, মাটির কাছে সহিষ্ণুতা, মানে সহিষ্ণুতা কথার অর্থ হচ্ছে সহ্য করার ক্ষমতা, কবি মাটির কাছ থেকে পেলেন। দেখো আমাদের শ্রীমা সারদা মা, তিনি একটা জায়গায় বলেছিলেন যে জীবনে যদি সুখ পেতে চাও তাহলে কিন্তু পৃথিবীর মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। দেখো পৃথিবীতে তো অনেক কিছু হয়ে যায়, ভূমিকম্প, খরা, ঝড়, বন্যা, তার উপরে অকথ্য নির্যাতনে পৃথিবীর বুকে হয়, কিন্তু মাটি কি পৃথিবী কোনোদিন কি কিছু বলেছে? না, বলেনি। সারদা মা তাই বলছেন যে সহ্য ক্ষমতা, যদি টিকে থাকতে চাও, যদি সহ্য ক্ষমতা থাকে, তাহলে পৃথিবীর মতো যেন সহ্য ক্ষমতা থাকে, তাহলে তুমি টিকে থাকবে। তা সেই জায়গায় বলছে, কবি বলছে যে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। তাহলে মাটির কাছ থেকে কবি কী পেলেন? সহ্য করার ক্ষমতা পেলেন। কারণ মাটির উপরে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু অত্যাচার হয়, কিন্তু মাটি কখনো কিছু বলে না। এবার কবি কি বলছেন, যে আমাদের জীবনে যে শিক্ষাগুলো পেলাম, আপন বেগে চলতে হবে, ঝর্ণার নদীর মতো বয়ে চলতে হবে, এই সমস্ত বললেন, এবং মাটির মতো সহ্যক্ষমতা থাকতে হবে, সেটা যেমন ঠিক তেমনি সবসময় নরম হলে চলবে না। সবসময় মধুর হাসি কথা বললাম, সবসময় চাঁদের মতো দেখে আমি মিষ্টি মধুর কথা বললাম, মাটির মতো মানে আমি সহ্য করলাম, সবসময় যে এমনটা হবে তা নয়। তিনি আরও শিক্ষা পেলেন যে পাষাণ অর্থাৎ পাথর, কি বলছে, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। সবসময় কঠোর হতে হবে, সবসময় যে সহ্য করতে হবে এমনটা নয়। তিনি বলছেন যে কোনো কোনো কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু কঠোর হতে হবে। সেই কঠোরতার শিক্ষা কোথায় পেলেন তিনি? না, পাষাণের কাছ থেকে পেলেন। কি বলছে? আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। আপন কর্তব্যে কঠিন হতে হবে, আর আপন কাজের মধ্যে কঠোরতা দেখাতে হবে, নিজের মধ্যে একটা কঠোরতা, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসতে হবে। হ্যাঁ, কর্তব্যের মধ্যে কঠোরতা থাকতে হবে। এই কঠোরতার শিক্ষা কবি পেলেন পাষাণের কাছ থেকে। পাষাণ মানে পাথর, বুঝতে পেরেছ? তারপর কি বলছে, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা তার কিন্তু নিয়মিত ছন্দের তালে তালে কিন্তু বয়ে যায়, গান জাগালো আমার প্রাণে, অর্থাৎ ঝর্ণার মতো আমাদের মনে যেন গানের উদয় হয়, বা আমরা সর্বদা যেন ঝর্ণার মতো আনন্দে থাকতে পারি, সেই শিক্ষাটা কবি ঝর্ণার কাছ থেকে পেলেন। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী মানে সবুজ বনানী, সবুজ গাছপালা না থাকলে হয়তো আমরা বাঁচতেই পারতাম না। তাহলে কবি সেই শ্যাম বনানীর কাছ থেকে কিন্তু সরসতা অর্থাৎ ভালো কিছু আনন্দ কিন্তু কবি এই গাছ থেকে বা শ্যাম বনানী থেকে পাওয়ার দীক্ষাটা বা ভিক্ষাটা তিনি পেলেন এই গাছ থেকে, শ্যাম বনানী থেকে। এবার কি বলছে, পরের লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই জানার মতো, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে বা আমাদের প্রত্যেকটা জীবনে মানুষের কিন্তু লাগবে। এতগুলো যা বললাম সবই কিন্তু শুধু শুধু কবি নয়, আমাদের জীবনে কিন্তু বাস্তবায়িত করতে হবে। পরের লাইনে কি বলছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। কি বলছে, বিশ্বজোড়া পাঠশালা মোর। কবি এই পৃথিবীকে আমি লিখে দিয়েছি, দেখো, পাঠশালা রূপী পৃথিবী।
এটাকে পৃথিবী মনে করো যেমন, ঠিক তেমনি করে এটাকে মনে করো একটা পাঠশালা, ঠিক কি না? তাহলে এটা যদি টোটালটা পাঠশালা হয়, তাহলে আমরাও তো পাঠশালায় যাই। পাঠশালায় কিন্তু আমাদের শিক্ষাগুরু থাকেন, এবং সেখান থেকে শিক্ষাগুরুর কাছ থেকে আমরা যেমন শিক্ষা গ্রহণ করি, ঠিক তেমনি সেখানে যে পরিবেশ, ছাত্রছাত্রী থাকে, সহপাঠীরা থাকে, তাদের কাছ থেকে আমরা একটা শিক্ষা নিই কি। তারপরে টেবিল থাকে, তারপরে ওখানে যে পরিবেশ, সেখান থেকেও কিছু শিক্ষা নিই, হ্যাঁ কি না? তাহলে পাঠশালায় আমরা গেলে, আমাদের ব্যক্তিগত লাইফে পাঠশালায় গেলে সেখান থেকে আমরা শিক্ষা নিই। ঠিক তেমনি কবি এই বিশাল পাঠশালায় এসে তিনি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে শিক্ষা নিচ্ছেন। তাই এটা পুরোটা একটা পাঠশালা। এই পাঠশালার কাছ থেকে, এই পাঠশালায় কবি একজন ছাত্র এবং সকলের কাছ থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করছে। এখানে কিন্তু সকলের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন, বায়ুর কাছ থেকে শিক্ষা নিচ্ছেন, পাহাড়ের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন, খেলার মাঠ থেকে শিক্ষা নিচ্ছেন, সকলের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। তাই এই টোটালটাকে, পৃথিবীকে কবি পাঠশালার সাথে তুলনা করছেন। বুঝতে নিশ্চয় পেরেছ? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তাহলে সকলে যে ছাত্র হয়, তাহলে এগুলো কি গুরু, মাস্টারমশাই সব, তাই না? তাহলে সকলের ছাত্র হচ্ছে কবি, ছাত্র হচ্ছে কবি। এবং শুধু ছাত্র কবি নয়, আমরাও সবাই ছাত্র। আমরাও প্রতিনিয়ত জীবনের প্রথম দিন থেকে এ পর্যন্ত, বা যতদিন মানুষ বাঁচবে ততদিন কিন্তু প্রকৃতির কাছ থেকে, পরিবারের কাছ থেকে, পরিবেশের কাছ থেকে, সমাজের কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখেই চলেছে। এ শেখার শেষ নেই, শেষ নেই। এবার হচ্ছে সেই কথাটাই বলছে, নানানভাবে কি বলছে, নানানভাবের জিনিস, নতুন জিনিস শিখছি দিবারাত্র। তাহলে প্রতিনিয়ত শিখেই চলেছেন কবি, যেটা আমি এক্ষুনি বললাম। এবার হচ্ছে পরের লাইনটা খুব সুন্দর। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়। এই পৃথিবীর বিরাট খাতা, কবি কি বলছেন? এই পৃথিবীটা যেন একটা খাতা। এই খাতা দেখেছি আমরা, এই খাতা আমরা দেখলাম। ঠিক তেমনি কবিও কিন্তু এই পৃথিবীকে কিন্তু একটা খাতার সঙ্গে তুলনা করছে। এবার খাতার মধ্যে যেন একটা পাতা থাকে, দেখো একটা পাতা আছে, ঠিক তেমনি কিন্তু এই পৃথিবীর একটা পাতা রয়েছে। দেখো, পাহাড়ের একটা পাতা, খেলার মাঠ একটা পাতা, সূর্যর কাছ থেকে শিক্ষা নেওয়ার একটা পাতা, চাঁদের কাছ থেকে মধুর হাসি কথা বলার একটা পাতা। তাহলে প্রত্যেকটা কিন্তু পাতা রয়েছে। এই বিশাল পৃথিবীর একটা খাতার সঙ্গে তুলনা করছে, এবং সেই পৃথিবীর একটা পাতা রয়েছে, যে পাতা থেকে আমরা কিন্তু শিক্ষা নিই। শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। আমরা প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু শিখেই চলেছি। তাই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তো নিশ্চয়ই জানো যে তুমি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু শিখে ফেলোনি। কিছু না কিছু আমার প্রতিনিয়ত ঘরের থেকে, বাবা মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে, কাকুর কাছ থেকে, দিদির কাছ থেকে, বা পরিবেশের অন্যান্য বন্ধুদের কাছ থেকে, স্কুলের সহপাঠীদের কাছ থেকে, বিদ্যালয়ে এসে, বা তুমি দূরদর্শন, সিনেমা বা অন্যান্য সব কাছ থেকে কিন্তু কিছু না কিছু তোমরা প্রতিনিয়ত শিখেই চলেছ, তাই না? আমাদের জীবনের কিন্তু শিক্ষার কিন্তু শেষ নেই। যতদিন তুমি বাঁচবে ততদিন কিন্তু শিখেই চলবে। সুতরাং কবি সেই জন্য সবাইকে কিন্তু এখানে শিক্ষা গুরুর সাথে তুলনা করেছেন, এবং এই টোটালটাকে কিন্তু কবি পাঠশালার সাথে তুলনা করেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমার আজকের প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেগুলো লিখে তোমরা স্কুলে জমা দেবে, আমরা কিন্তু ঠিকঠাক করে দেব। প্রশ্ন কী রয়েছে? প্রথম প্রশ্ন, চাঁদ কবিকে কি শেখালো? অবশ্যই লিখে নিয়ে আসবে। 2, সহিষ্ণুতার শিক্ষা কবি কার কাছ থেকে পেলেন? বিপরীত, আপন এবং সহিষ্ণুতা, বাক্য রচনা করবে শিক্ষা ও আকাশ। 5 নম্বর, কবিতাটির নাম সবার আমি ছাত্র কেন? অবশ্যই তোমরা নিজের মতো লিখবে, কারো সাহায্য না নিয়ে। সাহায্য একটু নিতে পারো, কিন্তু নিজেরাই লিখবে। এবং সবথেকে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি তোমাদের জন্য লিখেছি, জীবনের উন্নতির জন্য তোমার পরিবারের কাছ থেকে তুমি প্রতিদিন কি কি শিখছো? কবি তো এখানে অনেক কিছু শিখলেন, আমাদের পরিবারের বা আমার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু শিখলেন, কিন্তু তুমি তোমার পরিবারের কাছ থেকে ভালো কিছু, তোমার জীবনের উন্নতির জন্য তুমি কি কি শিখে চলেছো? এমন 3টি উদাহরণ সহযোগে নিজের ভাষা লিখবে। নিজের ভাষা লিখবে, তুমি যেটা তোমার মতো করে তুমি লিখবে, যে আমি পরিবারের কাছ থেকে, বাবার কাছ থেকে এই শিখেছি, মার কাছ থেকে এই শিখেছি, বা পরিবার আমাকে এই বলে। তোমাদের একটু জাস্ট বলে দিলাম। ঠিক তেমনি করে তোমাদের নিজের ভাষায় তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা লিখে নিয়ে আসবে, আমরা দেখে। ঠিক আছে? সুতরাং আবারও বলি, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খেলার সময় খেলবে, পড়ার সময় অবশ্যই পড়বে, এই শুভকামনা রেখে আজকের দিনের জন্য ক্লাস আমার এখানেই শেষ করছি।